আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। শুভ দুপুর প্রিয় দর্শক, ২১শে টেলিভিশনের প্রতিদিনের নিয়মিত সরাসরি সম্প্রচারিত ২১শে দুপুর অনুষ্ঠান থেকে সবাইকে আমন্ত্রণ এবং শুভেচ্ছা আপনাদেরকেও যারা দেশে বাইরে বসে ২১শে দুপুর দেখছেন। প্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি আজ আমাদের সাথে গল্প স্বল্প পর্বে উপস্থিত আছেন আবৃত্তি শিল্পী আবু নাসের মানিক। আর অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি সাদিয়া আফরিন। এইবার আমন্ত্রিত অতিথির সাথে গল্প স্বল্প আসুন কথা বলি আমাদের আজকের অতিথির সাথে। স্বাগত ২১শে দুপুরে, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। শুরুতে যে বিষয়টি আমি একটু আলাপ করতে চাচ্ছি যে গতকালকে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্ম জয়ন্তী গেছে। এই জন্যই আসলে বিষয়টা আমি তুলছি, কারণ এই কাজী নজরুল ইসলামের সাথে একজন আবৃত্তি শিল্পীর কিন্তু যোগাযোগটা কিন্তু অনেক বেশি, কারণ তিনি একজন কবির কবিতা আবৃত্তি আপনারা করেন, করতে গিয়ে ভালো লাগা খারাপ লাগা আছে এবং মূল্যবোধেরও একটা জায়গা আছে। একটু যদি বলেন যে কবিতা আবৃত্তি করতে করতে আপনি আপনার কাছে আপনার চোখে দেখা কাজী নজরুল ইসলামকে আসলে আপনি কিভাবে দেখেন? কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। কবির সৃষ্টির বয়স কিন্তু খুব বেশি সময় না, ২০-২২ বছরের সৃষ্টির সময়কাল, কিন্তু এই সময়ের মধ্যে তিনি যা সৃষ্টি করে গেছেন, তিনি কোথায় হাত দেননি। আমাদের প্রেমের কবিতা, আমাদের দ্রোহের কবিতা, আমাদের সমাজ চেতনার কবিতা, আমাদের ধর্মান্ধতার বিরুদ্ধে কথা বলা, এবং ওনার নাটক, ওনার গল্প, ছোট গল্প, প্রবন্ধ সবকিছু মিলিয়ে আমাদের জাতীয় জীবনের সবগুলি জায়গায় উনি আসলে স্পর্শ করে গেছেন। এবং আপনি জানেন যে কুমিল্লায় এবার জাতীয় নজরুল জন্মজয়ন্তী উৎসব হচ্ছে ৩ দিন ব্যাপী। গতকাল মাননীয় প্রধানমন্ত্রী সেটা উদ্বোধন করেছেন। আচ্ছা, তো একটা বিষয় যদি একটু বলতেন যে আপনি বলছিলেন যে দ্রোহ প্রেম সব জায়গায় আছে, মানে কাজী নজরুল ইসলাম আছে প্রায় ৪ থেকে ৪,৫০০ কবিতার মতো মনে সম্ভবত উনি, মানে গান কবিতা সবকিছু প্রায় ৩,৫০০-এর মতো। এই যে কবিতা আপনি যখন আবৃত্তি করেন এবং এই যে কাজী নজরুল ইসলামের কবিতা যখন, মানে একটা বিদ্রোহের কবি মানে কবিতা বা একটা প্রেমের কবিতা যখন আবৃত্তি করেন, বিশেষ করে আপনার কাছে একজন আবৃত্তি শিল্পী হিসেবে তার কোন দিকটা বেশি ভালো লাগে? যে সেটা কি দ্রোহের জায়গাটা বেশি ভালো লাগে না প্রেমের জায়গাটা বেশি ভালো লাগে? ব্যক্তিগতভাবে আমি তার প্রেমের কবিতাগুলো অবশ্যই আমাকে স্পর্শ করে, কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে নজরুলের যে সমাজ চেতনামূলক কবিতাগুলো আছে, দ্রোহের কবিতাগুলো আছে, এবং বিশেষ করে আমাদের জাতীয় জীবনের যে ধর্মান্ধতার বিষয়গুলো আমাদেরকে আসলে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে, সেই জায়গাগুলিতে উনি এমন ভাবে স্পর্শ করেছেন, ওই বিষয়গুলিকে আমাকে খুব বেশি টানে। আচ্ছা, এবার একটু আপনার প্রসঙ্গে চলে আসি যে এবার বই মেলা যে গেল ফেব্রুয়ারি মাসে, অমর একুশে গ্রন্থমেলা, সেখানে আপনার ২টি আবৃত্তির সিডি বের হয়েছে। যে ২টি অ্যালবামে আসলে আপনার ২ ধরনের আপনি করেছেন। একটাতে একদম শুধুমাত্র প্রেমের কবিতা রেখেছেন, যেটার নাম হচ্ছে একাগ্র শিকড় প্রণয়, আর আরেকটি হচ্ছে যেটাতে আপনি প্রেম দ্রোহ আরো অনেক বিষয়ের কবিতা আসলে আপনি দিয়ে আবৃত্তি করেছেন, এটার নাম হচ্ছে শব্দের মিছিলে কথা বলি। একটু ২টি অ্যালবাম সম্পর্কে আমাকে একটু বলেন যে কতগুলো, এই ২টি অ্যালবামে কতগুলো কবিতা আপনি আবৃত্তি করেছেন একটু যদি বলেন। আমার প্রথম যেটি অ্যালবাম শব্দের প্রথম হচ্ছে একাগ্র শিকড় প্রণয়, যে অ্যালবামটি, সেটি শুধুই মাত্র প্রেমের কবিতা। হ্যাঁ হ্যাঁ, এখানে মোট বিভিন্ন কবির কবিতা মিলে ১৭টি কবিতা আমি আবৃত্তি করেছি এই অ্যালবামটিতে। আর দ্বিতীয় যে অ্যালবাম সেটি হচ্ছে শব্দের মিছিলের কথা বলিস, এটিতে মোট ১২টি কবিতা আছে। এই অ্যালবামটিতে আপনার প্রেম, দ্রোহ, সমাজ চেতনা, বিপ্লব সবকিছু মিলিয়ে একটা যৌথ একটা বোধের বিষয় কাজ করেছে দ্বিতীয় অ্যালবামটিতে। আর আমার এই ২টি অ্যালবাম বেরিয়েছে আবৃত্তি মেলা থেকে। আবৃত্তি মেলা প্রযোজক প্রখ্যাত আবৃত্তি শিল্পী, বাচিক শিল্পী মাহিদুল ইসলাম। আমি ওনার কাছে কৃতজ্ঞ যে মাহিদুল ইসলাম খুব যত্ন করে সময় নিয়ে এই ২টি অ্যালবামের জন্য কাজ করেছেন আমার সাথে। আচ্ছা, তো সম্ভবত আপনার একাগ্র শিকড় প্রণয় এই অ্যালবামটি মেলার প্রথম দিকে এবং দ্বিতীয় দিকে শব্দের মিছিলের কথা বলে এসছে। তো প্রথম সিডি যেটা ছিল আবৃত্তির, যে এই যে একাগ্র শিকড় প্রণয়, এটার রেসপন্সটা কেমন ছিল? এটা আসলে খুব বেশি আগে পরে আসেনি। প্রথম অ্যালবামটি এসছে ফেব্রুয়ারি মাসের ৫ তারিখে,
এবং দ্বিতীয়টি এসেছে 6 তারিখে। আচ্ছা। তো মেলায় আপনি জানেন একটা দুর্ঘটনা ঘটেছিল মেলায়, তো সব মিলিয়ে আমার এই দুটি অ্যালবাম প্রায় 1000 কপি বিক্রি হয়েছে। তো আমি খুব অভিভূত যে আমার প্রথম দুটি অ্যালবাম যে 1000 কপি সেল হয়েছে, এবং এই দুটি অ্যালবাম বেসিক্যালি আপনার খুব সাধারণ জনতা যারা আমাকে চেনে না, কখনো আমাকে দেখে নাই বা আমাকে জানে নাই বা আমার সম্বন্ধে জানে, তারাই সংগ্রহ করেছে। আচ্ছা। পরিচিত জন খুব কমই সংগ্রহ করেছে। তো সেই হিসেবে একটি বই মেলায় 1000 আবৃত্তির সিডি বিক্রি হবে এই সময়টাতে, আপনি জানেন যে এই সময়টাতে সিডি খুব বেশি আসলে মানুষ কিনতে চায় না, কারণ অনলাইনে পেয়ে যায় সবগুলো বা ওয়েবসাইটে পেয়ে যায়। তো সেই দিক থেকে আমি খুব অভিভূত এবং আনন্দিত বটে। আচ্ছা, কথা তো আমরা আরো অনেক বলবো, কিন্তু একটা আবৃত্তি শুনতে চাচ্ছি আপনার কাছ থেকে। আমি পছন্দের আপনার অ্যালবাম থেকে হতে পারে বা আপনার ইচ্ছা যেটা আপনি করতে চান, যে কবিতা। আমি নজরুলের একটা কবিতা পড়বো অবশ্যই এই অনুষ্ঠানে। তো আমি আমার প্রথম যেই অ্যালবামটি এসেছে একাগ্র শিকড় প্রণয়, সেখান থেকে একটি কবিতা পড়ছি। সেই অ্যালবামের প্রথম কবিতা, কবিতার শিরোনাম হচ্ছে তুমি ও কবিতা। আচ্ছা। কবি মহাদেব সাহা। তোমার সাথে প্রতিটি কথাই কবিতা, প্রতিটি মুহূর্তই উৎসব। তুমি যখন চলে যাও, সঙ্গে সঙ্গে পৃথিবীর সব আলো নিভে যায়, বইমেলা জনশূন্য হয়ে পড়ে, কবিতা লেখা ভুলে যাই। তোমার সান্নিধ্যের প্রতিটি মুহূর্ত রবীন্দ্রসঙ্গীতের মতো মনোরম, এক একটি তুচ্ছ বাক্যালাপ অন্তহীন নদীর কল্লোল। তোমার একটুখানি হাসির অর্থ 1 কোটি বছর জ্যোৎস্না রাত। তুমি যখন চলে যাও, পৃথিবীতে আবার হিমযুগ নেমে আসে, তোমার সাথে প্রতিটি কথাই কবিতা, প্রতিটি গোপন কটাক্ষই অনিঃশেষ বসন্তকাল। বাহ, যদিও বর্ষাকাল চলছে এখন, আজকে সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছিল, তারপরে শুনতে খুব ভালো লাগছিল। একটু যদি বলতেন যে আপনি একজন আবৃত্তি শিল্পী হিসেবে এই সময়কে আসলে কিভাবে বিবেচনা করবেন, যে সামগ্রিকভাবে আবৃত্তি চর্চা বা আবৃত্তি শিল্পের যে বিকাশ প্রকাশ এগুলো আসলে কেমন হচ্ছে? সময়টা একটু বৈরী যাচ্ছে আমাদের, নিঃসন্দেহে। এই সময়টাতে আমাদের জাতীয় যেই বোধ এবং জাতিকে একতাবদ্ধ করে রাখবার জন্য আবৃত্তির নিঃসন্দেহে একটি বিশাল ভূমিকা আছে। আমরা যারা আবৃত্তি শিল্পী হিসেবে সারা দেশে কাজ করছি, আবৃত্তি সমন্বয় পরিষদের অধীনে আপনি জানেন প্রায় 350 আবৃত্তি সংগঠন আছে সারা দেশে। আমরা সারা দেশে যে কর্মীরা কাজ করছি, যে সত্য আমরা উচ্চারণ করি, যে সত্য কথা আমরা জনগণের সামনে তুলে ধরি, সেটা নিঃসন্দেহে আমাদের এই ধর্মান্ধতা, আমি এই বিষয়টা বারবার করে বলছি, আমাদের জাতীয় জীবনে আমাদেরকে পেছনে টেনে নিয়ে যাবার জন্য ধর্মান্ধতা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবং এর বিরুদ্ধে কবিতা নিঃসন্দেহে একটি আন্দোলন, কবিতা আবৃত্তি নিঃসন্দেহে একটি অনেক বড় মাপের হাতিয়ার। এবং আমি বিশ্বাস করি আমাদের জাতি সামনের দিকে এগিয়ে যাবে এবং আবৃত্তি শিল্পীরা এটা একটা বিশাল ভূমিকা পালন করবে। আচ্ছা, আপনার নিজেরও একটি দল আছে, আবৃত্তি দল। তো আপনার কাছে কি মনে হয় যে নতুন পুরনো বা আপনারা যারা এই সময় যারা আপনারা আবৃত্তি করছেন সবকিছু মিলিয়ে এদের মধ্যে, তরুণ প্রজন্মের মধ্যে আবৃত্তি চর্চাটা আসলে কেমন যাচ্ছে, বা তারা কি পরিমাণে এই আবৃত্তি করার ক্ষেত্রে বা চর্চা করার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করে? আমাদের দলের নাম হচ্ছে মৃত্তিকা আবৃত্তি সংগঠন কুমিল্লা। আমার চর্চা শুরু হয়েছিল কুমিল্লায়, সেটা 90-এর দশকের একেবারে প্রথম দিকে। তো আমার দলের কথা বলি, মৃত্তিকা প্রতিষ্ঠা হয়েছিল 1994 সালের 14 ফেব্রুয়ারি। 4 তরুণ স্বপ্নবাজ, মাসুক আলতাফ চৌধুরী, মশিউর রহমান রিপন, রুবেল কুদ্দুস এবং খন্দকার নিসার উদ্দিন আহমেদ, এই 4 তরুণের হাত ধরে শুরু হয়েছিল মৃত্তিকা। আমি তার কিছুদিন পরে যুক্ত হয়েছি। ইতিমধ্যে মৃত্তিকা তার 20 বছর অতিক্রম করেছে। আমরা আগামী অক্টোবর বা নভেম্বর মাসে আমাদের 20 বছর পূর্তির 2 দিনের উৎসব করব কুমিল্লায়। সেখানে সারা দেশ থেকে সর্বমোট 71 জন আবৃত্তি শিল্পী অংশগ্রহণ করবেন। এটা আমাদের মুক্তিযুদ্ধের সাথে একটা সিম্বলিক বিষয়, এবং এই শিল্পীরা কুমিল্লায় 2 দিন অবস্থান করবেন। আমরা আশা করছি মৃত্তিকা সেই 2 দিনের উৎসব নিঃসন্দেহে একটি বড় মাপের উৎসব হবে। আর আমাদের দলে যারা কাজ করছে এই মুহূর্তে প্রায় 40-50 জনের মতো কর্মী আছে দলে। তরুণদের মধ্যে আবৃত্তির
একটা প্রচন্ড রকম আগ্রহ আমরা দেখতে পাচ্ছি, যারা খুব আগ্রহ নিয়ে কাজ করতে আসে। জি, যদিও অন্য শিল্প মাধ্যমের চাইতে আবৃত্তি মিডিয়ায়, আমি বলবো টেলিভিশন মিডিয়া এখন একটু পিছনে আছে। একজন সঙ্গীত শিল্পী যেভাবে আপনার গ্রহণযোগ্যতা বেশি পায়, বা একজন নৃত্যশিল্পী যেভাবে বেশি গ্রহণযোগ্যতা পায়, আমরা চেষ্টা করছি একটু, এখনো নিঃসন্দেহে আমরা পিছনে আছি। তো আমি এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের টেলিভিশন মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন তাদেরকে অনুরোধ জানাবো আবৃত্তি শিল্পটাকে আরেকটু এগিয়ে দেওয়ার জন্য আপনাদের এই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। এবং তরুণ প্রজন্ম নিঃসন্দেহে যে বোধ এখান থেকে অর্জন করবে, যে জ্ঞান এখান থেকে অর্জন করবে, তারা তাদের নিজের জীবনে এবং ভবিষ্যৎ জীবনে জাতি গঠনের কাজে নিঃসন্দেহে এটা বড় ভূমিকা পালন করবে। আচ্ছা, একটা বিষয় যদি বলতেন, যে অনেকেই বলে বা অনেকেই বিষয়টা হয়তো চিন্তা করে যে আবৃত্তি করার জন্য হচ্ছে গিয়ে তার এক ধরনের গলার ভঙ্গিমা লাগবে, শব্দ চয়নের একটা বিষয় আছে, শুদ্ধ উচ্চারণের একটি বিষয় আছে। আপনার কাছে কি মনে হয় যে আবৃত্তি করার জন্য কি আসলে সেই যে কণ্ঠটা, সেটাই কি অনেক বেশি জরুরি, নাকি একটা কবিতাকে বুঝে শুনে শুদ্ধভাবে উচ্চারণ করে শব্দ চয়নের যে প্রয়োগটা, সেটা আসলে মাথায় রেখে আসলে করা উচিত? এটা নিঃসন্দেহে একটা ভালো প্রশ্ন আপনি করেছেন। আবৃত্তি করবার জন্য প্রথম এবং অন্যতম শর্ত হচ্ছে তাকে শুদ্ধ এবং প্রমিত উচ্চারণের কথাটা বলতে হবে। আচ্ছা, এটা অন্যতম এবং প্রধান শর্ত। এবং কণ্ঠস্বর এক একজন মানুষের এক এক রকম হতে পারে, কারণ কণ্ঠস্বর আপনি চাইলেও কিন্তু আমি চাইলেও আমি সব্যসাচী হতে পারবো না, আমি চাইলে আমি প্রখ্যাত আবৃত্তি শিল্পী গোলাম মুস্তাফা হতে পারবো না, আমি মাহিদুল ইসলাম হতে পারবো না, কারণ এক একজনের কণ্ঠস্বর এটি সৃষ্টিকর্তা কর্তৃক প্রদত্ত এক এক রকম। একটা সময় ছিল যে একটু গম গম করে কথা বলা বা একটু টেনে টেনে কবিতা পড়া শুরুর দিকে ছিল, কিন্তু এখন এই পর্যায়ে আবৃত্তির আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমার যে কণ্ঠ আছে সেটাকে চর্চা করে তৈরি করে প্রমিত উচ্চারণে কথা বলে, এবং অন্যতম বিষয় হচ্ছে কবিতার ভাব মেজাজ মর্জি বুঝে সেটাকে উপস্থাপন করা। আচ্ছা, এই জায়গায় একটা প্রশ্ন আমার আছে ব্যক্তিগতভাবে যদি বলি, যে ভাব মেজাজ বুঝে আসলে কবিতা আবৃত্তি করার ক্ষেত্রে যদি আপনি বলেন, এই ক্ষেত্রে একটা যদি আঞ্চলিক ভাষায় কোনো কবিতা থাকে, ধরেন কোনো একটা অঞ্চলের বা কোনো একটা গ্রামের বৈষম্য বা সেখানে একটা প্রাকৃতিক বিষয়, একটা মানুষের জীবনযাপন নিয়ে যে কবিতাটা রয়েছে, একজন কবি হয়তো লিখে গেছেন তার ভাষা মতো, সেই ভাষাটাকে কি প্রাধান্য দেওয়া কি অনেক বেশি জরুরি, বা সেই ভাব বা মেজাজটাকে কি প্রাধান্য দেওয়া বেশি জরুরি, নাকি সেই কবিতাটাকে, আঞ্চলিক কবিতাটাকে শহরের ভাষায় বা অনেক শুদ্ধ উচ্চারণ দিয়ে আবৃত্তি করাটা জরুরি? সেটা আপনার কাছে কি মনে হয়? অনেক কবি আঞ্চলিক ভাষায় কবিতা লিখেছেন, যে কবিতাগুলি আঞ্চলিক ভাষায় লেখা আছে, এটা আমার ব্যক্তিগত অভিমত, সেটাকে আঞ্চলিক ভাষায় এবং যে অঞ্চলের এটা প্রতিনিধিত্ব করে কবিতাটা, সেই অঞ্চলটাকে প্রতিনিধিত্ব করার মতো করেই বলা অ্যাকচুয়ালি উচিত। আচ্ছা, কারণ আঞ্চলিক কবিতাও নিঃসন্দেহে, যেমন একটি কবিতা আছে সৈয়দ শামসুল হকের বিখ্যাত কাব্য নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়, সেখানে প্রস্তাবনা অংশে একটা জায়গায় লেখা আছে যে নুরুল দিনের কথা সেখানে বলা হয়েছে। নুরুল দিন রংপুরের একজন কৃষক নেতা ছিলেন। তো কবিতাটার সব শেষ পর্যায়ে গিয়ে বলা আছে জাগো বাহে কণ্ঠে সবাই। তো আমি যদি এটা শুদ্ধ ভাষায় বলি তাহলে আপনার সেই রংপুরের প্রতিনিধিত্ব কিন্তু শুদ্ধ ভাষায় করবে না। আমরা যারা যখন কবিতাটা আবৃত্তি করি সেই শেষ অংশটুকু কিন্তু আমরা সেই রংপুরের ভাষায় বলবার চেষ্টা করি, এবং সেটাই আসলে হওয়া উচিত। আচ্ছা, এই যে আপনি বলছিলেন যে রংপুরের ভাষায় জাগো বাহে কণ্ঠে সবাই, এই বিষয়টা কি আসলে কি সেই রংপুরেরই যে তারা টেনে একটু বলে, বা আঞ্চলিক তাদের যে বলার যে মানে কথা বলার যে অ্যাকসেন্ট, সেটাই কি আসলে আবৃত্তির ক্ষেত্রে আসলে আসা দরকার, নাকি আঞ্চলিকতা থাকবে এবং কিন্তু সেটাকে শুদ্ধভাবে উচ্চারণ করে তারপরে বলতে হবে? মানে আমি এই বিষয়টা কেন জানতে চাইছি, কারণ আমার কাছে মনে হয় কি যে একটা কবিতা সেটা যেরকম আছে সেভাবেই যদি আবৃত্তি করা হয়, সেটার গ্রহণযোগ্যতা মনে হয় অনেক বেশি বেড়ে যায়। আপনার কাছে কি তাই মনে হয়? না, আমি বারবার যেটা বলছি, যদি আঞ্চলিক কবিতা হয়ে থাকে তাহলে যেটা যেই অঞ্চলের প্রতিনিধিত্ব করে ঠিক সেই অঞ্চলের মতো করে বলবার চেষ্টা করাই শ্রেয়। তাহলে হবে কি, কারণ একজন কবি যখন কবিতা লিখেন, কবির একটা ধারণা থাকে বা কবির একটা থিম থাকে। সো আপনি যখন সেই কবিতাটাকে পড়বেন, আপনার কবিকেও সম্মান করা উচিত। অবশ্যই। সো আমি যদি কবিকে সম্মান করতে চাই তাহলে উনি যেই অঞ্চল থেকে বিষয়টাকে পিক আপ করেছেন বা গ্রহণ করেছেন, কবিতায় রূপ দিয়েছেন, সেই অঞ্চলটাকে অঞ্চলের মতো করেই বলবার উচিত আমাদের। আর যেটা আমরা শুদ্ধ ভাষা যেটা প্রমিত উচ্চারণের জন্য যে কবিতাগুলি লেখা আছে প্রমিত ভাষায়, সেগুলি তো আমরা বলছি প্রমিত উচ্চারণে। আচ্ছা, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে শেষ একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই যে এবারকার বইমেলায় আপনার দুটি
আবৃত্তির অ্যালবাম বের হয়েছে, তো সামনে আবারও আসছে আগামী বছর অমর একুশে গ্রন্থমেলা। আর সেই গ্রন্থমেলাকে নিয়ে কি কোনো পরিকল্পনা আছে যে অ্যালবাম বের করবেন, বা তার আগেও যদি বের করতে চান, ঈদ আছে, অনেক বিষয় আছে, এরকম কি কোনো পরিকল্পনা আছে? আমি আগামী বইমেলাকে কেন্দ্র করে এখন পর্যন্ত যেটা পরিকল্পনা, আমি আগামী বইমেলা 6টি অ্যালবামের কাজ করব। একটি হচ্ছে একক রবীন্দ্রনাথের অ্যালবাম, আচ্ছা, একক নজরুলের কবিতা নিয়ে একক জীবনানন্দ, তারপরে হচ্ছে আপনার একটি কথোপকথন পূর্ণেন্দু পুত্রীর, এবং আরো দুটি অ্যালবাম করব, সেটা হচ্ছে কম্বাইন্ড বিভিন্ন কবিতা নিয়ে, প্রতিনিধিত্বমূলক কবিদের কবিতা নিয়ে, টোটাল 6টি অ্যালবামের। এর মধ্যে দুটি অ্যালবামের কাজ প্রায় শেষ পর্যায়ে, রবীন্দ্রনাথ এবং নজরুলের যে দুটি অ্যালবাম সেটা রেকর্ডিং হয়ে গেছে। সব মিলিয়ে আশা করছি এই 6টি অ্যালবাম আমি আগামী বইমেলার আগেই শেষ করতে পারবো, এবং বইমেলা উপলক্ষ করে আমি এই 6টি অ্যালবাম বের করবেন। আচ্ছা, আমরাও চাইছি যে আপনার আরো অনেক অ্যালবাম আসুক, এবং আপনার প্রতি রইল অনেক অনেক শুভকামনা সামনে যে কাজগুলো করছেন তার জন্য। অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য এবং সময় দেওয়ার জন্য। আপনার একটি আবৃত্তি শুনতে শুনতে আমরা অনুষ্ঠান শেষ করব, কিন্তু আমি তার আগে একটু দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে আসি। আপনি ঠিক করেন কোন কবিতাটি আবৃত্তি করবেন। প্রিয় দর্শক, কথা হচ্ছিল আবৃত্তি শিল্পী আবু নাসের মানিকের সাথে। 21 দুপুরে আজকের আয়োজন এখানেই শেষ করছি। সাদিয়া আফরিন সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। শুভ দুপুর। আপনাকে ধন্যবাদ। এই অনুষ্ঠানের প্রযোজক এবং পেছনে যারা কাজ করছেন কলাকুশলী, তাদেরকে ধন্যবাদ, এবং 21 টিভির কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আমার যে দুটি অ্যালবাম আবৃত্তি মেলার প্রযোজনা যে অফিস শাহবাগের 3য় তলায়, সেখানে পাওয়া যাচ্ছে, কুমিল্লায় পাওয়া যাচ্ছে, চট্টগ্রামে বাতিঘরে পাওয়া যাচ্ছে, কুড়িগ্রামে পাওয়া যাচ্ছে এখন পর্যন্ত। তো আপনারা এই দুটি অ্যালবাম সংগ্রহ করবেন। আপনাদের ভালোবাসা আমাকে আগামীর পথ চলায় উদ্বুদ্ধ করবে এবং আমার চর্চাকে এগিয়ে নিয়ে যাবে। আপনাদেরকে শুভেচ্ছা। পড়ছি সুকান্ত ভট্টাচার্যের কবিতা প্রিয়তমা সু। সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। ধূসরে তিউনিসিয়া থেকে স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে, নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো। দুর্নিবার অপরাহত রাইফেল হাতে ফ্রান্স থেকে প্রতিবেশী বর্মাতেও আজ দেহে আমার সৈনিকের কড়া পোশাক, হাতে এখনো দুর্জয় রাইফেল, রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ। আজ কিন্তু নীল আকাশ আমাকে পাঠিয়েছে আমন্ত্রণ